একটা রেক্টেঙ্গুলার মার্কিং টুল দিয়ে স্কোয়ার ড্র করলাম, স্কোয়ার না, রেক্টেঙ্গেলই ড্র করলাম। এখন এর ভিতরে আমি একটা ফিল কালার দেবো। অবশ্যই আমার একটা লেয়ার নেওয়া লাগবে নাকি? অবশ্যই আমার একটা লেয়ার নেওয়া লাগবে। নিলাম, এখানে কালার দেব। কি কালার দিব? যদি সিরামিক ইট হয় তাহলে এক ধরনের কালার, অন্য ইট হইলে, পুরানো ইট হইলে মাটির কালার হবে। কালারও আমরা চাইলে চেঞ্জ করতে পারবো তো নাকি? আমি যে কোনো একটা নিয়ে কাজ করি, আমরা যদি চাই তাহলে এগুলাকে চেঞ্জ করতে পারবো। ফিল করলাম কালারটাকে, জেলখানার কালার দিব, রেড কালার। একটা ইট হয়ে গেল। এখন এই ইটের চারপাশে আমার কি থাকবে? সিমেন্টের বালির যে মিশ্রণটা আছে এই মিশ্রণটা লাগবে। এটার জন্য আমি কি করতে পারি? আমি স্ট্রোক ইউজ করতে পারি। এখন এর ভিতরে স্ট্রোক দিব কিভাবে? স্ট্রোক দেওয়ার জন্য আমি আসলাম এডিট থেকে স্ট্রোক। স্ট্রোকের কালার কি হবে আমি নির্ধারণ করব এইখান থেকে। কতটুকু মোটা হবে তার জন্য আমার এখানে উইডথটাকে ডিফাইন করতে হবে। আমি বললাম 5 পিক্সেল, দেখি কেমন আসে। বাস্তবিক অর্থে এইখানে যতটুকু আছে ডাবল হয়ে যাবে না? আরেকটা যখন আসবে ডাবল হয়ে যাবে, তাহলে আমার মনে হয় যে এটুকুই চলবে। আর যদি কম বেশি করতে চাই আমি তো করতে পারবো। আচ্ছা, এই লেয়ারটাকে আমি আরেকটা ডুপ্লিকেট করতেছি। ডুপ্লিকেট, এরপর এটাকে করব কপি। না, তার আগে আরেকটা কাজ করে নিই। এই ইটের সেন্টার যেটা আছে, সেন্টারটাকে আমি বের করতে চাই। কেন সেন্টারটাকে বের করতে চাই? মাঝখানের যে ব্রিকের জোড়াটা পড়বে এটা যদি এক্সাক্ট সেন্টার হয় তাহলে আমার পরবর্তী রিপিটেশনটা সহজ হবে। এই কারণে আমি এটার সেন্টার বের করব। সেন্টার কিভাবে বের করতে পারি? কোনো ওয়ে আপনাদের জানা আছে কি? যদি ইলাস্ট্রেটর হইতো তাহলে আমরা ইজিলি এটাকে তৈরি করতে পারতাম, সেন্টারটাকে বের করতে পারতাম। এইখানে কিভাবে বের করব? হিসাব করে না? আর কোনো ওয়ে? আমি তো নেওয়ার সময় আন্দাজে নিছি। এখন আছে যে মানে একটা ফ্র্যাকশন আছে এখানে, তো এটাকে ডিভাইড করলে 100% এভাবে মিলানোটা টাফ হইতে পারে। কন্ট্রোল টি দিলে ট্রান্সফর্ম হয়, তাই না? এটা তো আমরা জানি। ট্রান্সফর্ম হলে সেন্টার পাওয়া যায় না? সেন্টার পাওয়া যায়। কন্ট্রোল আর দিলে গাইড আসে, গাইড চলে যায়। রোলার আসে, রোলার থেকে আমরা গাইড নিতে পারি। তাহলে কি গাইড নিয়ে একটা উপর থেকে যদি নেই তাহলে কি হবে? হরিজন্টাল গাইড আসবে, তাই না? আর সাইড থেকে নিলে ভার্টিক্যাল আসবে। যদি আমরা উপর থেকে নেই এবং সাথে অল্টার প্রেস করি তাহলে কি হবে? ভার্টিক্যাল হয়ে যাবে, হরিজন্টালটাও ভার্টিক্যাল আকারে আসবে। জানি তো এটা নাকি? তার মানে কি যে কোনো একটা রুলার দিয়ে কিন্তু আমি দুইটা কাজই সারতে পারি। উপর থেকে নিয়ে আসলে নরমালে আসে হরিজন্টাল, অল্টার ধরলে এটা ভার্টিক্যাল হয়ে যায়। এইখান থেকে যখন আসি ভার্টিক্যাল আসতেছে, অল্টার ধরলে হরিজন্টাল হয়ে যায়। তার মানে আমার কাছে যেটা থাকবে ওইটা নিয়ে আমি ইউজ করব। হরিজন্টাল দরকার, ভার্টিক্যাল দরকার, আমি অল্টার প্রেস করে চেঞ্জ করে নেব। এটাকে বাদ দিতে চাই, কিভাবে বাদ দিব? দেখেন ধরা যায়, ড্র্যাগ করে বাইরে ফেলে দিছি, চলে গেছে। তাহলে কি এই ইটের সেন্টারটা হইতেছে এটা। উপরটাকে নিয়ে যাই, সেট করলাম। এখন এই সেম ভাবে তো রাখা যাবে না, তাই না? মাঝখানে নিয়ে আসতে হবে। এর জন্য মাঝখানে নিয়ে আসলাম। এই অংশটাকে ফেলে দিব, সিলেকশন টুল দিয়ে, মার্কিউ সিলেকশন টুল দিয়ে সিলেকশনে আসলাম।
ডিলিট। স্ট্রোকটাকে তো আমরা অন্যভাবে দিতে পারতাম কি ইফেক্ট থেকে স্ট্রোক দেখাইছি এই পর্যন্ত? ইফেক্টের কোনো কিছুই দেখায়নি। আচ্ছা, এটা একটু খেয়াল করবেন, এইখানে যখন কাটা হয়েছে তখন বাম পাশে কিন্তু স্ট্রোকটা নাই, এখন বাদ হয়ে গেছে না? এই সেম স্ট্রোকটা আমি এইখান থেকে দিব, নিলাম, কালার দিলাম এখানে, সরি নিউ লেয়ার, ইফেক্ট, স্ট্রোক। আসলো, তাই না? এবার এটাকে কাটি, রয়ে গেছে। তার মানে যখন ইফেক্ট ইউজ করব তখন কিন্তু স্ট্রোক কাটবে না, যদিও ইফেক্ট হিসেবে থাকলে সেই স্ট্রোকটাকে আমি কম বেশি করতে পারি যে কোনো সময় কম বেশি করতে পারি, তাহলে এখানে আমার বেনিফিট বেশি ছিল না। কিন্তু যেহেতু এটা একবারে কাটবে না, এই কারণে কিন্তু আমার ফিল থেকে মানে এডিট থেকে স্ট্রোকটাকে ইউজ করা। দুইটা ব্যাপার, যে আমি দুইটা টুলসও জানলাম, আমি এখানে যা দেখাচ্ছি টুলসের ব্যবহার জানার জন্য। এখন যে কাজটা করব, এই উপরের যে রেক্টেঙ্গেল আছে এটাকে ডান পাশে সরাইতেছি, অল্টার ড্র্যাগ প্লাস শিফট ধরে নিলাম। যদি এই অবস্থায় থাকে তাহলে এইখানে আমি সিমেন্ট পাইতেছি, তাহলে ইটটা কি সম্পূর্ণ হবে? অর্ধেক হয়ে যাইতেছে না? বা এইখানে যতটুকু আমার সিমেন্ট ছিল এইখানে তার অর্ধেক হয়ে যাইতেছে, এটা ঠিক হইতেছে না। তাহলে এই অংশটাকে আমার কি করা দরকার? রিফ্লেক্ট করা দরকার। ফটোশপে রিফ্লেক্ট কিভাবে করা হয়? কন্ট্রোল টি, ট্রান্সফর্ম, রাইট বাটন ক্লিক, ফ্লিপ হরিজন্টাল। বুঝতে পারলাম? ফ্লিপ হরিজন্টাল। যখন স্ট্রোক ইউজ করা হয়েছে তখন একটা রাউন্ড কর্নার সেখানে তৈরি হয়েছে, এর জন্য। ক্লিপ বুঝতে পারলাম তো না? আমাদের কাজ শেষ। প্রত্যেকটা লেয়ারকে আমি একটা লেয়ারে কনভার্ট করতে চাই, একটা অবজেক্ট বানানো লাগবে। মানে যে সমস্ত লেয়ার নিয়ে আমি কাজ করছি সবগুলো লেয়ারকে আমি একটা লেয়ারে কনভার্ট করব। দুইটা অপশন আছে, একটা অপশন হইতেছে ফ্ল্যাটেন ইমেজ। যদি ফ্ল্যাটেন ইমেজ করা হয় তাহলে যতগুলো লেয়ার থাকে ডকুমেন্টসের সবগুলো লেয়ার এক লেয়ারে কনভার্ট হবে। সেই ক্ষেত্রে আমার ব্যাকগ্রাউন্ডটা তো ওয়ান কাইন্ড অফ লেয়ার, এটা সহ এক লেয়ার হয়ে যাবে, তার মানে আমি ব্যাকগ্রাউন্ড হোয়াইট হিসেবে পাবো তখন। আর যদি আমি এইভাবে সিলেক্ট করি তাহলে যতগুলোকে সিলেক্ট করব প্রত্যেকটাকে মার্জ করে ফেলতে পারবো, মানে ওই সমস্ত লেয়ারগুলোকে আমি একটা লেয়ারে কনভার্ট করতে পারবো। মার্জ করার কয়েকটা সিস্টেম আছে। উপরটাতে ধরলাম রাইট বাটন ক্লিক, মার্জ ডাউন, মানে কি তার নিচে যে লেয়ারটা আছে তার সাথে সে মার্জ করবে। দেখি একটু, মার্জ ডাউন, লেয়ার 1 কপি আর লেয়ার 2 কপি যেটা ছিল ওই দুইটা মিলে একটা হয়ে গেছে, মানে উপরের দুইটা। এটা ছিল কি মার্জ ডাউন হিসেবে। রাইট বাটন ক্লিক করলাম, বলা আছে কি মার্জ ভিজিবল, যেই সমস্ত লেয়ার ভিজিবল অবস্থায় আছে সেইগুলো আমার কি হবে? মার্জ হবে। বাদ দিয়ে দিলাম মাঝখান থেকে একটা, রাইট বাটন ক্লিক, মার্জ ভিজিবল। তাহলে কি আমি ভিজিবল ইনভিজিবল এইখান থেকেও মার্জ চাইলে করতে পারবো। কোনটা? অফ করে দিলাম এটাকে। রাইট বাটন ক্লিক, মার্জ ভিজিবল। ভিজিবল যে অংশটুকু আছে এটুক একটা লেয়ার, অফ করলাম এটাকে, এটা আলাদা লেয়ার কারণ এটা ইনভিজিবল ছিল। হ্যাঁ দেখাইতেছে এটা। সবগুলোকে একসাথে ধরলাম, ধরার পর বললাম মার্জ লেয়ারস, সবগুলো একসাথে হয়ে গেছে। আর যদি ফ্ল্যাটেন করতাম তাহলে এটা সহ একসাথে চলে আসতো। এরপর আমার যে কাজ সেই কাজটা হচ্ছে এরকম, রেক্টেঙ্গুলার মার্কিউ টুল, যেই অংশটাকে আমি ধরতে চাই সিলেক্ট করলাম,
কি ব্যাপার শিফট হয়ে যাচ্ছে? ধরলাম এডিট থেকে ডিফাইন প্যাটার্ন। এখন এই প্যাটার্নের আমি একটা নাম দিব, ব্রিক ওয়াল। নতুন লেয়ার নিলাম, এডিট ফিল। ফিলের ভিতর থেকে আমি বললাম প্যাটার্ন। এইখানে বেশ কিছু আছে, ফরগ্রাউন্ডে ফিল করবো নাকি ব্যাকগ্রাউন্ডে করব নাকি কালার নিচে থেকে দিব, এরকম ভাবে অনেক কিছু আছে। এর ভিতর থেকে সিলেক্ট করলাম প্যাটার্নকে। যখন প্যাটার্ন আসলাম এখানে কাস্টম প্যাটার্ন দেওয়া আছে, ক্লিক করলাম এখানে। সর্বশেষ যেটা তৈরি করছি এটা হলো সর্বশেষটা, নিয়ে আসলাম। ওকে, সম্পূর্ণ ডকুমেন্ট এটাতে কালার হয়ে গেছে, ফিল হয়ে গেছে। এখন এটাকে মার্জ করার আগে যদি আমি এই ধরনের ইফেক্ট চাইতাম যে হ্যাঁ মাঝখানে একটু কাটা থাকবে, মানে এত মসৃণ শেপ না, তাহলে কি আমি অমসৃণ এখানে করতে পারতাম না? যদি আমি আরো ডিটেইল করতে চাই, ডিটেইল করে তারপর মার্জ করতাম, করার পর এটাকে প্যাটার্নে কনভার্ট করতে, তখন কাজটা হয়ে যেত একই ভাবে। এখন যেটা করছে এটা মনে হচ্ছে যে হ্যাঁ এটা আর্টিফিশিয়াল, এখানে বানানো হয়েছে, কিন্তু যখন আমি ওইভাবে একটা ইটকে ডিটেইল করতাম তারপর যদি এটাকে করি তাহলে কিন্তু রিয়েলিস্টিক ওয়ালি বানানো সম্ভব। আমি টেকনিকটাকে দেখানোর জন্য এই কাজ করছি আর কি। এখন এইখান থেকে বাদ যে আমি তো দেখালাম যে কিভাবে ফিল করা যায় প্যাটার্ন দিয়ে, আমাদের এখানে টুলসও আছে কিন্তু, প্যাটার্ন স্ট্যাম্প টুল। আগে আমরা ক্লোজ স্ট্যাম্প টুল দেখছি, এখানে প্যাটার্ন স্ট্যাম্প টুল। আসার পর সিলেক্ট করলাম ব্রিক ওয়ালকে, ব্রাশটাকে বড় করি, যে অংশটাতে ব্রাশ করব সেই অংশটাতে ওয়াল তৈরি হবে। এইভাবেও করতে পারি। আমি একটা ব্রিক ওয়াল তৈরি করছি, যে টাইলস হয়, হ্যাঁ ওই যে সিঙ্গেল লেয়ার থেকে বানাইছি, যে এটা যখন ছিল এই অবস্থা পর্যন্ত তো বুঝতে পারছেন নাকি? যখন এই অবস্থায় তৈরি করছি এটুকু বুঝতে পারছিলাম না? এইখানে আসার পর আমি যেটা করছি যে এটাকে সিলেক্ট করছি এইভাবে। সিলেক্ট করার পর আমি যেটা করছি এডিট থেকে ডিফাইন প্যাটার্ন, এইখানে যাওয়ার পর আমি একটা নাম দিছি, প্যাটার্ন সেভ হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ পুরাটার উপর করছি, যেমন এই হোয়াইট ছিল এখানে হোয়াইট, আমি নিলাম প্যাটার্ন স্ট্যাম্প টুল, নেওয়ার পর আমি ক্লিক করলাম শুধুমাত্র এই জায়গায়, তাহলে এই জায়গাতেই ব্রিক পাওয়া যেতেছে। সফট হইতেছে কেন? কারণ এখান থেকে ব্রাশ সিলেক্ট করা আছে সফট, আমি এটাকে হার্ড করি। এখন এটাকে যদি আমি সম্পূর্ণ ওয়ালে করি সম্পূর্ণ হবে, যদি আমি কোনো একটা জায়গায় করি তাহলে শুধুমাত্র ওই অংশটা। এই প্যাটার্নটা শুধুমাত্র যে এই ডকুমেন্টে ইউজ করা যাবে তা না, যে কোনো ডকুমেন্টে যতক্ষণ পর্যন্ত ফটোশপকে রিসেট না করা হবে, আনইনস্টল না করা হবে, ততক্ষণ পর্যন্ত এই প্যাটার্নটা থাকবে। তার মানে আমি একবার তৈরি করলাম, এটা লাইফ টাইম ইউজ করতে পারতেছি যদি আমি রাখি। বুঝতে পারছি কি সবাই? বানাইতে পারবো না? একটা তৈরি করছে, এখন এরকম রিপিটেশনের ঘটনা যেখানে আসবে সেইখানেই কিন্তু আমরা তৈরি করতে পারবো। এই যে দরজাটা, এখানেও কিন্তু রিপিটেশনের ব্যাপার আছে, চাইলে বানানো সম্ভব, প্যাটার্ন তৈরি করা সম্ভব। গ্রিল প্যাটার্ন দিয়ে সম্ভব, একটাকে তৈরি করবো তারপর প্যাটার্ন করবো। রাউন্ড প্যাটার্ন হলেও করা যাবে, রাউন্ড প্যাটার্ন হলেও করা যাবে, কিন্তু মানে ওই যে আমার সিলেকশন হবে স্কোয়ার, মানে এটা থেকেও যদি তৈরি করে আমার সিলেকশনটা এরকম স্কোয়ার হবে, তাতে বাকি যে অংশটুকু থাকতেছে বৃত্তের বাইরের এই অংশটুকু ট্রান্সপারেন্ট হিসেবে কাজ করবে। মানে প্যাটার্নকে আমি স্কোয়ারের বাইরে নিতে পারবো না, রেক্টেঙ্গেল শেপের বাইরে করতে পারবো নাকি?
আমরা যেই কাজগুলো ইলাস্ট্রেটরে করছি এই কাজগুলো কি ফটোশপে করতে পারবো? মানে একটা বিজনেস কার্ড, একটা ফ্লায়ার, এগুলো যদি আমি করতে চাই করতে পারবো কি? ফটোশপে পারবো না? পারতে হবে ফটোশপ থেকে। দেখি আচ্ছা, অপাসিটি এবং ফিল এই দুটোর ভিতর পার্থক্য কি দেখাইছে আপনাদের? দেখায় নাই না? অপাসিটি, ফিল, their adjustments not clearly clear alignment distributes আপনাদের একটা অ্যাসাইনমেন্ট আছে একটু ডিফারেন্ট টাইপের, সেটা হলো পেপার অ্যাড কালেকশন করবেন। হ্যাঁ, আপনার দৃষ্টিতে 10টা ভালো অ্যাড, যে কোনো পেপার হইতে পারে, ম্যাগাজিন হইতে পারে, ইম্পর্টেন্ট না এটা, কিন্তু এটা দেওয়া লাগবে একটা ফাইলে, যে কোনো, মানে এটা খুব ভালো ফাইল হওয়া লাগবে তা না, 5 টাকা দামের যে ফাইল আছে এটাতে দিলেও সমস্যা নাই। সাইজটাকে করবেন A4 সাইজের যে পেপার আছে না, একটা অফসেট পেপার, এর উপর 8 দিয়ে লাগবে, তাহলে প্রত্যেকটা পেজ সমান হবে। হ্যাঁ, এর চেয়ে বড় অ্যাড নিবেন না। ম্যাগাজিন থেকেও যদি আপনি নেন, হ্যাঁ, এর জন্য ওই মানে A4 এর উপর অ্যাটাচ করতে বলতেছি। যেটা করবেন, আপনার দৃষ্টিতে ভালো অ্যাড যেটা, এটা আপনি নিলেন, নেওয়ার পর কাজ কি হবে, ওই অ্যাডের পিছনের যে পেজটা আছে এটাকেও ইউজ করতে পারেন, অথবা আপনি যদি মনে করেন না পিছনে লিখলে সামনে এফেক্ট করতেছে, এটা সামনে স্পট চলে আসতেছে, একটু ভর দিয়ে লিখলে অনেক ক্ষেত্রে হয়ে যায়, তাহলে আপনার আলাদা শীট নেবেন। নেওয়ার পর আপনি বলবেন যে এই অ্যাডটা ভালো লাগছে, কেন ভালো লাগছে, মানে কোন কোন জিনিসের জন্য আপনার কাছে এটা ভালো লাগলো। বুঝতে পারলাম কথাটা? সিমিলার কাজটা করা লাগবে এরকম ভাবে আপনার 10টা খারাপ অ্যাড আপনার দৃষ্টিতে খারাপ, যে এই কাজটা আরো ইমপ্রুভ করার সুযোগ ছিল, বা একটা আপনার পছন্দ হয় নাই, কেন পছন্দ হয় নাই এটা আপনি পিছনে লিখবেন। আমি যেটা করব, এই প্রত্যেকটা ইমেজ আমি আপনাদেরকে প্রত্যেকের কাছে দিয়ে দেবো। যদি 20 জন লোক করে, তার মানে 200, আরো বেশি 400, 10টা ভালো, 200 ভালো জিনিস আসবে, 200 খারাপ জিনিস আসবে। একটা ভালো ডিজাইনার আর একজন খারাপ ডিজাইনের মধ্যে বেসিক পার্থক্য হইতেছে একজন ভালো চিনে আর একজন ভালো চিনে না। টুলস আপনিও যেটা ইউজ করতেছেন আমিও এটাই ইউজ করতেছি, নীল ক্ষেত্রে যে ডিজাইন করে সে ওই একই টুলস ইউজ করতেছে। ভালো কারোটা ভালো বলতেছে, কারোটা ভালো বলতেছে না, কারণ কি সে ভালো চিনেই না, সে বুঝতে পারতেছে না যে কোন জিনিসটাকে, কোন ইফেক্টটাকে নিয়ে আসলে কাজটা ভালো লাগবে। আগের ব্যাচে আমি এই কাজটা করে নেই, কিন্তু আপনাদের নিয়ে এই কাজটা করতে চাইতেছি। যদি খুব বেশি প্যারা মনে না করেন, কাজটা আমার জন্য না, কাজটা আপনাদের জন্য। 10টা ভালো অ্যাড, 10টা খারাপ অ্যাড সময় পাবেন আপনি, এই সপ্তাহ পাবেন, সামনের সপ্তাহে জমা দিবেন, মানে মাঝখানে আপনি 15 দিন হইতেছে না, 7। কি কিছু বলছিলেন ভাই? আচ্ছা আচ্ছা, এটা করলে যেটা হবে যে আপনাদের অ্যানালাইটিক্যাল ব্যাপারটা চলে আসবে, ভালো মন্দ বুঝতে শিখবেন এই কাজটা করলে। যে কোনো ম্যাগাজিন আপনি নিউজ পেপার থেকে নিতে পারেন, ম্যাগাজিন থেকে নিতে পারেন, যে কোনোটা, কিন্তু কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নাই। আমি চাইতেছি আপনি অ্যানালাইসিস করবেন, আপনি ভালো মন্দ বুঝতে শিখবেন, এটুকুই আমার দরকার।
ফেসবুকে একটা পোস্ট দিয়ে দিয়ে বলে নিয়ে মনি ভাইরা, আমার যদি মনে না থাকে তাহলে সবাই, আজকে তো ক্লাসে স্টুডেন্ট কম, সবার জন্য এটা আমার মনে হয় এটা করলে আপনাদের মানে ইয়াটা ভালো হবে। ওয়ালাইকুম আসসালাম। লেট কেন ভাই? আপনি বলবেন না তাহলে সকালে আপনার উঠাই নিয়ে আসতাম। আচ্ছা, আমরা একটু আগে দেখলাম ওয়ান কাইন্ড অফ লেয়ার স্টাইল ছিল, সেটা যে স্ট্রোক ইউজ করছি আমরা, তাই না? স্ট্রোকটাকে আমরা ইউজ করছি এইখান থেকে, তাই না? এফেক্টস থেকে। আমরা যদি চাই তাহলে লেয়ার থেকে লেয়ার স্টাইল এইখান থেকেও কাজটাকে করতে পারি, বিভিন্ন ধরনের লেয়ার স্টাইল। প্রত্যেকটা কাজই হইতেছে এক্সপেরিমেন্টাল এইখানকার, মানে আপনার টেক্সটের সাইজের উপর, ইমেজের সাইজের উপর, শেপের সাইজের উপর ডিপেন্ড করবে, নিজেরাই পারবেন। আমি দু একটা জিনিস দেখাইতেছি এই কারণে দেখাইতেছি যে আসলে ইউজটা কিভাবে, এটুকু যদি না জানা হয় তাহলে পরবর্তীগুলো নিয়ে আপনারা অ্যানালাইসিস করতে পারবেন না। বেভেল এন্ড অ্যাম্বুশ, এটার কাজ হইতেছে আমার টেক্সটটাকে 3D শেপে কনভার্ট করে, মনে হবে যে টেক্সটটা ফুলা অবস্থায় আছে, ফুলতেছে। অনেক সময় গেঞ্জির উপরে প্রিন্ট থাকে, দেখবেন হাতে বাজে, ওয়ান কাইন্ড অফ অ্যাম্বুশ। তো এই কাজটা আমরা যদি একটা 2D সারফেসে নিয়ে আসতে চাই তাহলে কি করব? আগে একটা কথা বলছিলাম না যে সবই লাইট এবং শেডের উপর ডিপেন্ড করে, এইখানে কিন্তু তাই করা হইতেছে। দেখেন দুইটা কালার ইউজ করা হইতেছে, একটা হোয়াইট একটা ব্ল্যাক। যেদিকে আমার হোয়াইট পড়তেছে সেই অংশটাকে মনে হইতেছে যে উপরের দিকে আছে, লাইটটা সেখানে পড়তেছে, কারণ উঁচা সারফেসে লাইট আগে পড়বে। ভিতরে যেটা আছে এখানে কিছু ক্ষেত্রে এরকম হইতে পারে যে লাইট ঢুকবে না, সেখানে অন্ধকারটা আরো বেশি হবে। তো এইখান থেকে আমি এই দুইটা কালারকে ইউজ করতেছি। বলা হইতেছে যে ডেপথ বাড়াইলে কি হয় দেখেন, আগের চেয়ে আরো স্পষ্ট হয়ে গেছে না? যখন এই ডেপথটা আমার কম আছে, 0 একদম 1 বোঝাই যাইতেছে না, যখন আমি এটাকে আরেকটু বাড়াইতেছি কিছুটা বোঝা যাইতেছে, এটাকে আমি আরো বাড়াইলাম, শার্প হয়ে গেছে না ব্যাপারটা? তাহলে কি ডেপথ আমার কি কাজ করতেছে, যে আমি যে এফেক্টটাকে ইউজ করতেছি এইটার ইন্টেন্সিটি কেমন হবে, এটার ডেপথটাকে সে প্রকাশ করতেছে। এইখানে বলা হইতেছে ডিরেকশন আপ এবং ডাউন, এই দুইটার কথা বলা আছে। বেসিক্যালি আমি যে লাইটটাকে ইউজ করতেছি সেই লাইটটার ডিরেকশনকে আমি চেঞ্জ করব এইখান থেকে। যদি আমার কাছে মনে হয় যে লাইটটা উপর থেকে ফেলা হয়েছে না, আমি নিচ থেকে ফেলবো, আমি এইখান থেকে চেঞ্জ করতে পারি। যখন ডাউন বলতেছি তখন নিচের পার্টটাই হোয়াইট হইতেছে, উপরের পার্টটা ব্ল্যাক হয়ে যেতেছে। কোনো একটা কাজ যদি আমি করতে চাই, কোনোটাকে আমি চেঞ্জ করলাম, তাহলে কি করতে হবে? প্রত্যেকটাতেই চেঞ্জ করতে হবে। কারণ এরকম হইতে পারে না যে এই অবজেক্টটা আছে এইটার জন্য আমি লাইট এদিক থেকে ফেলছি, এখানে গেঞ্জিটা আছে এইটার জন্য লাইট এদিক থেকে ফেলছি, এরকম হওয়ার পসিবিলিটি থাকে খুব কম। বিশেষ করে আমরা যেটা চিন্তা করি, আমরা সানলাইটের ব্যাপারটাকেই চিন্তা করি, স্পটলাইট হিসেবে না। তো যদি একটা সূর্য ওঠে, সূর্য কি দুই দিক থেকে উঠবে? অবশ্যই। শেড যদি একটার একদিকে পড়ে তাহলে অন্যটার সেম দিকেই পড়া লাগবে। এটা হইতেছে ব্যাপার, যে যদি আমি চেঞ্জ করি তাহলে এই চেঞ্জটা হবে প্রত্যেকটার জন্যই। কথা ক্লিয়ার? সাইজ বুঝতেই পারতেছি সাইজের কাজটা কি হবে। দেখেন এক এক সময় এক এক রকম ইফেক্ট আসতেছে। সফটেন, এটাকে আমি সফট করতে চাই। শেডিং, এই যে লাইটের কথাটা বলা আছে এটা 90 ডিগ্রি থেকে ফেলা হয়েছে। যেহেতু বলছি ডাউন, তার মানে কি নিচ থেকে লাইটটাকে ফেলা হয়েছে। আমি এটাকে চেঞ্জ করতে চাই, লাইটটা শেড কিন্তু চেঞ্জ হয়ে গেছে, এইভাবে ফেলা হয়েছে। দেখেন এইদিকে আগে অন্ধকার ছিল, এখন এইদিকে লাইট। তার মানে কি আমি ডিরেকশন এইখান থেকে চেঞ্জ করতে পারতেছি।
একটা সেটিং করার পর যদি অন্য আরেকটা ইফেক্ট আসে তাহলে ডিফল্ট হিসেবেই সেম ডিরেকশনটা পাবে, কারণ এখানেই বলা আছে যে ইউজ গ্লোবাল লাইট। আমি একটাতে ইউজ করছি, এই ডকুমেন্টে আরেকটা কাজ করতে আসলে আমার এই সেটিংসটাকেই সে পাবে ইসের ক্ষেত্রে, বেভেল এন্ড অ্যাম্বুশের ক্ষেত্রে। যদি আমি এই ইউজ গ্লোবাল লাইট এটাকে উঠাই দেই তাহলে আমি চাইলে এক একটার ক্ষেত্রে এক এক রকম লাইট শেড ইউজ করতে পারি। ডিপেন্ড করবে আপনার উপর। আমি আগের যে কথাটা বলছি যে সবগুলোর শেড একই রকম হওয়া লাগবে, যদি আপনি চিন্তা করেন যে এটা ডে লাইটের ক্ষেত্রে, কিন্তু আপনি একটা কাজ করতেছেন যেটা অন্ধকার একটা প্ল্যাটফর্মে আছে, আমি বিভিন্ন ধরনের স্পটলাইট ইউজ করতেছি, স্পটলাইট গুলো ভিজিবল থাকতে হবে সেই ক্ষেত্রে, যাতে মানুষ বুঝতে পারে যে এই লাইটের জন্য এই কাজটা হইতেছে, তখন কিন্তু আমার এই ডিরেকশন চেঞ্জের ব্যাপারটা করা লাগতে পারে। প্রাথমিক অবস্থায় হয়তো বা সে ধরনের ফেস করবেন না, অ্যাডভান্স লেভেলে এগুলো হয়তো বা প্রয়োজন হইতেও পারে। মূলত এই লাইটটাকে কন্ট্রোল করার জন্য ইউজ গ্লোবাল লাইট এটা। এখানে গ্লস কন্ট্রোল মানে যে গ্লসটা আসতেছে এটা কি সরল রৈখিক হবে নাকি অন্য কোনো কিছু, এগুলো আমরা আসলে ডিফাইন করতে পারি। ইফেক্ট ভালো আসে এই সরল রৈখিক যেটা এটাতেই কন্ট্রোল। অন্যান্য যেগুলো দেখেন এগুলোর উপর আমার খুব বেশি কন্ট্রোল নিয়ে আসতে পারবো না, কিন্তু আমরা যদি চাই যে ভিন্ন টাইপের কোনো কিছু করতে তাহলে এগুলোকে আমরা ইউজ করতে পারি। হাইলাইট মোড, আমরা এখন পর্যন্ত একটা জিনিস দেখি, ইলাস্ট্রেটরে স্কিপ করছি, এইখানে ওই জিনিসটা চলে আসছে। লেয়ার অপশন ছিল না, ওই যে ছবিকে সাদা কালো করার জন্য বলছিলাম লেয়ার অপশন থেকে কালার ইউজ করার জন্য, ওইখানে কিন্তু আরো কিছু অপশন ছিল, ওভারলে ছিল, মাল্টিপ্লাই ছিল, নরমাল ছিল, ডার্ক লাইট ছিল, হার্ড লাইট ছিল, এরকম ছিল না? এই অপশনগুলো এখানে আছে যে আমি হাইলাইটের জন্য কালার ইউজ করব হোয়াইট, আর এটা ওই লেয়ারের সাথে কি ধরনের আচরণ করবে সে স্ক্রিন মোডে থাকবে লেয়ার অপশনকে। এটাকে আমরা আরেকটু ভালো বুঝতে পারবো যখন আমরা লেয়ার অপশনটাকে দেখব। এইখানে বলতেছি শ্যাডো মোড, যেই অংশটাতে ব্ল্যাক করতেছে এই অংশটা অবজেক্টের সাথে কিভাবে থাকবে, মাল্টিপ্লাই হিসেবে থাকবে, মানে লেয়ার অপশনটাকে বলা হইতেছে মাল্টিপ্লাই হিসেবে থাকার জন্য। আর এইখানে আমি কালারটাকে নিতেছি এবং অপাসিটির কথা বলা আছে সব দিকে 50%। আমি যদি অপাসিটি বাড়াই ব্ল্যাক বাড়তেছে, যদি এখানে অপাসিটি বাড়াই হোয়াইট বাড়তেছে, যদি অপাসিটি কমাই হোয়াইট কমতেছে। তার মানে কি আমি কিন্তু এক্সপেরিমেন্ট করে দেখতে পারি যে আসলে কোনটাতে ভালো লাগতেছে, যেটা ভালো লাগতেছে সেইখানে কি আমি ওকে করব। বুঝতে পারতেছি কথা? আর 50-50 এটা ছিল কি ডিফল্ট ভ্যালু তাদের, নট ম্যান্ডেটরি যে আমার এই 50-50 ব্যবহার করতে হবে। এনভায়রনমেন্টের উপর ডিপেন্ড করবে যে আমি আসলে এটাকে কতটুকু ডার্ক করব কতটুকু লাইট করব। এবং এটা ম্যাক্সিমাম ক্ষেত্রে এই কালারকে কখনোই চেঞ্জ করার প্রয়োজন হয় না। কিছু কিছু ক্ষেত্রে হইতে পারে যে আমার এখানে কোনো সানলাইট নাই, হোয়াইট কালারের কোনো বাল্বই নাই, এই ঘরের মধ্যে আছে রেড কালারের বাল্ব, তাহলে আমি কি সেখানে হোয়াইটের কোনো শেড পাবো? পাওয়ার কথা। তাহলে সেই ক্ষেত্রে অবশ্যই আমার এই শেড কালারও চেঞ্জ হয়ে যাবে। এইখানে আরো কিছু আছে, প্রত্যেকটাতে এরকম ভাবে ঢুকবেন, ঢুকলে পরে আপনারা এগুলো সম্পর্কে বুঝতে পারবেন যে আসলে যে প্যারামিটারস গুলো আছে সবগুলোকে আপ ডাউন করে দেখবেন যে কোনটাতে কি ধরনের ইফেক্ট আসতেছে। স্ট্রোক কালারটাকে আমি চেঞ্জ করে দিলাম হোয়াইট। এইখানে বলা আছে পজিশন ইনসাইড। আচ্ছা, স্ট্রোকটাকে একটু উঠাই দিয়ে অবজেক্টটাকে দেখি আমরা একটু। এই তো অবজেক্ট ছিল, যখন আমি স্ট্রোক ইউজ করতেছি তখন ভিতরের দিকে শ্যাডোটা পড়ছে না। ইলাস্ট্রেটর আমরা এরকম অবজেক্ট পাইছি না যে স্ট্রোকটা আমার ভিতরের দিকে পড়বে নাকি সেন্টার থেকে যাবে নাকি আউটসাইডে যাবে, আমরা কন্ট্রোল করতে পারতাম। এইখানে আমাদের সেই জিনিসটা আছে যে পজিশনটা কি থাকবে। যদি আউটসাইড বলি তাহলে কি আউটসাইডে আসবে। আমার স্ট্রোকের কালার আছে কি হোয়াইট, যে কারণে আমি বুঝতে পারতেছিলাম না, ব্ল্যাক করে দিলাম, বোঝা যায় এখন। তাহলে কি এটা হইতেছে আউটসাইডে। যদি সাইজটাকে চেঞ্জ করতে চাই তাহলে কি আমি এখান থেকে সাইজটাকে বাড়াইতে কমাইতে পারি যতটুকু আমার দরকার। ব্লেন্ড মোড ওই লেয়ার অপশনের কথা বলতেছি, এটাকে বলতেছি নরমাল। আমরা চাইলে ডার্কেন করতে পারি, মাল্টিপ্লাই করতে পারি, এগুলো জানবো যে আসলে কোনটা কি। যদিও এই অংশটাও টোটালি এক্সপেরিমেন্টাল, তারপরে আমরা একটা মানে এক্সাম্পলের ভিতর দিয়ে দেখবো, তাহলে মজা পাবো আর কি, এর জন্য এটাকে আটকায় রাখছি আর কি।
ওভারপ্রিন্ট জানি না, তাই না? ওভারপ্রিন্ট বুঝতে সময় লাগবে। মনে করে ইলাস্ট্রেটর শেষ ক্লাস মানে টোটাল জিনিসের একটা শেষ ক্লাস হবে, যেদিন প্রিন্ট রেডি করবো। ওভারপ্রিন্ট শব্দটার কথা মনে রাখবেন, আমি চেষ্টা করব দেওয়ার জন্য, যদি আপনারা নিতে পারেন আর কি। চলে আসলো স্ট্রোক, ইউজ করব ড্রপ শ্যাডো। আসলাম, স্ট্রোকটাকে এবার আমি কালার চেঞ্জ করি। আগে ব্ল্যাক করছিলাম কারণ হোয়াইটের মধ্যে হোয়াইট বোঝা যাইতেছিল না, এবার আমি এটাকে হোয়াইট করলাম। ড্রপ শ্যাডো, যদি আমি সাইজ বড় করতে চাই তাহলে এইখান থেকে আমি প্রথমে বলা আছে মাল্টিপ্লাইয়ের কথা, সে লেয়ার মোড হিসেবে ইউজ করতেছে মাল্টিপ্লাই। কালার বলা আছে ব্ল্যাকের কথা, শ্যাডোর কালার ম্যাক্সিমাম ক্ষেত্রে ব্ল্যাকই থাকে। এখানে বলা আছে অপাসিটি, আমি যে শ্যাডোটা ইউজ করব সেটা কতটুক অপাসিটি থাকবে। যদি অবজেক্ট কাছাকাছি হয় তাহলে ডার্ক হবে, যদি দূরের হয় তাহলে এটা লাইট হতে থাকবে। তার মানে আপনি কিভাবে প্রেজেন্ট করতেছেন তার উপর অপাসিটিও ডিপেন্ড করবে। ছায়াটা যদি কাছে পড়ে তাহলে ডার্ক হবে না, আর দূরে হলে এটা লাইট হতে থাকবে। সেই অনুযায়ী আমি এটা অপাসিটি কন্ট্রোল করব। অ্যাঙ্গেল, শ্যাডোটা পড়তেছে লাইটের উপর ডিপেন্ড করতেছে না, লাইটটা যে দিক থেকে আসবে সেই অনুযায়ী পড়বে। আমি চাইলে এটাকে চেঞ্জ করতে পারতেছি, তাই না? ইউজ গ্লোবাল লাইট থাকার কারণে দেখেন আমি এখানে চেঞ্জ করছি, সাথে সাথে কিন্তু আমার যে বেভেলেন্ট অ্যাম্বুশ ছিল এটারও ডিরেকশন চেঞ্জ হয়ে গেছে। খেয়াল করছেন কি? দেখেন যখন গ্লোবাল লাইট ইউজ করতেছি, যদি এটাকে উঠাই দেই তাহলে দেখেন এটাকে চেঞ্জ করলাম, শুধুমাত্র শেডোই চেঞ্জ হচ্ছে, আমার কিন্তু এখানে কোনো চেঞ্জ আসে নাই। সবগুলো একসাথে কাজ করবে। এখানে সেট করলাম ডিস্টেন্স, যত ডিস্টেন্স বাড়াবো তত দূরে যাবে, যত দূরে যাবে তত অপাসিটি কমবে। স্প্রেড, তীব্রতা, দেখেন এখানে মানে এজটাকে যদি আমি সফট করতে চাই তাহলে স্প্রেড থাকবে কম, যত এটা ডান দিকে নিতেছি তত এটা আমার এজগুলো শার্প হইতেছে। একটু সফট থাকলেই ভালো লাগে, যে কারণে স্প্রেডটাকে নরমালি আপলোড করানো হয় না। সাইজ, সফট হইতেছে সাথে সাথে তার এরিয়াও বাড়তেছে। ইউজ করতে পারি। কন্ট্রোল তো তখন দেখলাম নয়েজ, যে শ্যাডোটা পড়ছে সেই শ্যাডোটাকে আমরা এরকম সফট না রেখে যদি নয়েজ আকারে চাই নয়েজ আকারেও বানাই নিতে পারি। যেটা দেখছিলাম আমরা বিটম্যাপ ইমেজের ক্ষেত্রে নয়েজ ছিল না, নয়েজ দিয়ে তৈরি ছিল ব্ল্যাক এন্ড হোয়াইট, এইখানেও কিন্তু আমরা সেইভাবে নিয়ে আসতে পারি। ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা এরকম দেখি, নয়েজ দিয়ে খুব কম দেখি, খুব কম। আচ্ছা, বাকিগুলো আপনারা একটু দেখবেন, মানে প্রত্যেকটাতে ঢুকে ঢুকে একটু করে দেখবেন। যেই তিনটা জিনিস সবচেয়ে বেশি ব্যবহার হয় এই তিনটা জিনিস আমি দেখাইলাম মূলত। বাকি যেগুলো আছে এগুলো আপনারা ঢুকলে পারবেন, আর যেটা না পারবেন সেটা আমার বলবেন, যেটা বুঝতে পারিনি। লেখার মধ্যে হয়তো একটু জায়গা হ্যাঁ, এগুলা করা যাবে, এগুলা সমস্যা না। আমরা ইরেজার দেখছি না, মাস্কিং দেখছি না, এটার মাধ্যমে কাস্টম ভাবে আমি যেইখানে চাই সেইখানে স্পট ফেলতে পারবো। আর যদি চাই যে কিছু কিছু ফন্ট আছে এরকম, আপনি এক্সাম্পল নিয়ে আসেন বা কোন একটা যেখানে দেখুন এখান থেকে ছবি নিয়ে আসবেন, না দেখলে মানে ভালোভাবে বুঝাইতে পারবো না। তো এটাকে কি করলাম, এই অবস্থায় এটাকে ওকে করলাম। এখন যে সমস্ত ইফেক্ট গুলোকে ইউজ করা হয়েছে সেই ইফেক্ট গুলো আমি এইখানে পাইতেছি, এইখানে লিস্ট আকারে চলে আসছে। এবং এটাকে কিন্তু আমি এইখান থেকে ইফেক্টস হিসেবে নিতে পারতাম, এইখান থেকে নিতে পারতাম। একই ব্যাপার, যদি কোনো একটাকে আমার অফ করার প্রয়োজন হয়ে যায়, না আমি বেভেলেন্ট অ্যাম্বুশ চাইতেছি না, এখান থেকে বাদ দিয়ে দিতে পারবো, মানে এটা ইনভিজিবল করে ফেললাম, এটা অ্যাক্টিভ না। যে কোনোটাকে
আবার যদি চাই তাহলে এই অবস্থায় থাকবে। ইফেক্টগুলোকে আমি এইভাবে দেখানোর জন্য দেখা যাইতেছে যে খুব বেশি লেয়ার আমি এখানে ভিজিবল করতে পারবো না। এরকম আরো 2-3টা লেয়ার আসলেই দেখা যাবে যে সব ভরে গেছে, তখন আমার এখানে স্ক্রল বা টানাটানি করা লাগবে। যদি আপনার মন চায় যে আমি এটাকে শর্ট করতে চাই, তাহলে এই এরোতে ক্লিক করা, এটা কলাপস হয়ে গেছে। বুঝতে পারলাম? এখন অনেক ক্ষেত্রে এরকম প্রয়োজন হয় যে শুধুমাত্র শ্যাডো লেয়ারটাকে আমার ইন্ডিভিজুয়ালি কন্ট্রোল করতে হইতেছে। আমি চাইতেছি যে এটাকে একটু ট্রান্সফর্ম করব, শুধুমাত্র শ্যাডোটাকে। এই অবস্থায় যদি আমি ট্রান্সফর্ম করি তাহলে কি সবকিছু হবে? আমার দরকার শুধুমাত্র শ্যাডোটাকে ট্রান্সফর্ম করা, বা শুধুমাত্র কোন একটা ইফেক্টকে ট্রান্সফর্ম করা দরকার। এটাকে কিভাবে করতে পারি? ইফেক্টের উপর রাইট বাটন ক্লিক করলাম এবং বলতেছি যে ক্রিয়েট লেয়ার্স। ওকে, টেক্সট সবার উপরে, এটা ছিল উপরের ইনার বেবল শ্যাডো, এটা হইতেছে এখানকার গ্লো, এটা হচ্ছে ড্রপ শ্যাডো। আচ্ছা, শ্যাডোটা বোঝা যাইতেছে না, আউটার স্ট্রোক। প্রত্যেকটা লেয়ার আমার আলাদা আলাদা হয়ে গেছে। আমি কি কি ইউজ করছিলাম সেখানে, এটা ছিল আমার টেক্সটটা। টেক্সটের ভিতরে আমি ইউজ করছিলাম বেবেল অ্যাম্বুশ, বেবেল অ্যান্ড অ্যাম্বুশ। যখন বেবেল অ্যান্ড অ্যাম্বুশ ইউজ করা হয়েছে সেখানে আমার দুইটা লেয়ার ক্রিয়েট করছিল। একটা কি করছিল যে হোয়াইট শেড দিছিল, আর একটা ব্ল্যাক শেড দিছিল। এই হোয়াইট শেড এবং ব্ল্যাক শেডকে দুই ভাগ করা হয়েছে এবং এই দুইটিকে করা হয়েছে কি টেক্সটের সাথে ক্লিপিং মাস্ক, যাতে ওই শেডটা বাইরের কোনো অংশ যদি থাকে সেই অংশটাও শো না করে। এর জন্য এই দুইটাকে ক্লিপ অবস্থায় আমি পাইতেছি। নিচের দিকে কি ছিল, আউটার স্ট্রোক ছিল একটা, সেই স্ট্রোকটা আমার আলাদা লেয়ার। যে শ্যাডোটা ছিল সেই শ্যাডোটা আমার আলাদা লেয়ার। এখন এইগুলাকে আমি কি করতে পারতেছি, নিজের ইচ্ছা মতো ডিরেকশন চেঞ্জ করতে পারতেছি। কখন দরকার হয় এগুলা? একটা মানুষ, তার শ্যাডো আমি ফেলতে চাই। নরমালি সেটা মানে আমি মানুষটাকে কাটছি, কাটার পর একটা এনভায়রনমেন্টে সেট করছি, সেট করার পর তার আমি একটা ড্রপ শ্যাডো ফেলবো। এখন এই ড্রপ শ্যাডোটা যদি আমি বানাইতে চাই ম্যানুয়ালি, তাহলে সেই হাত এইভাবে ছিল, এই হাতটাও কিন্তু আমার ড্র করতে হবে, করতে হবে না? আমি কি করলাম, এই ড্রপ শ্যাডো একটা নিয়ে নিলাম। যখন এই ড্রপ শ্যাডো নেব, তার পাশে বা একটা নির্দিষ্ট ডিসটেন্সে ড্রপ শ্যাডো আসবে, সেই ড্রপ শ্যাডোটা কি তার আঙ্গিকে তৈরি হবে। এখন এটাকে আমি কি করব, ফ্লোরের উপর ফেলবো, তখন আমি ট্রান্সফর্ম করতে পারি। তাহলে যদি আমি লেয়ারটাকে আলাদা না করতে পারি তাহলে কিন্তু আমি ওই কাজটা করতে পারবো না। এই কারণে আমার লেয়ারকে আলাদা করার প্রয়োজন হবে। বুঝতে পারলাম কথাটা? এখানে কিন্তু আমার টোটাল জিনিসটা এই অংশটুক সম্পূর্ণ ছিল একটা অবজেক্ট, আর এইখানে আমার এখন কতগুলো টুকরা হয়ে গেছে, প্রত্যেকটাকে আমি আলাদাভাবে কন্ট্রোল করতে পারতেছি। কিভাবে করছি? ইফেক্টের উপর গিয়ে রাইট বাটন ক্লিক করছি, বলছি ক্রিয়েট লেয়ার্স, তখন সে ওই ইফেক্ট গুলাকে আলাদা আলাদা লেয়ারে কনভার্ট করে ফেলছে, যেটি ইলাস্ট্রেটরে সম্ভব না। ইলাস্ট্রেটর থেকে আমরা ইফেক্ট ইউজ করতাম, কিন্তু এগুলাকে আমরা আলাদা করতে পারি না। বুঝতে পারছি? দেখি ফন্ট ফন্ট
ফন্টই আছে এরকম। আপনি এখনই সার্চ দেন স্টেনসিল ফন্ট, STENCIL স্টেনসিল ফন্ট। এই যে দেখেন মাঝখানে নাই। ইনস্টল করতে হবে। আচ্ছা, এখন আরেকটা জিনিস দেখবো আমরা, সেটা হইতেছে লেয়ারের পাশে নিচের এই জিনিসগুলো আমরা মোটামুটি এখন জানি সবগুলাই নাকি? নিচের সবগুলাই আমরা জানি, উপরের এইগুলাকেও জানি। এই অংশটা আমাদের জানা নাই, এই অংশটাও আমাদের এই পর্যন্ত জানা নাই, এই অংশটাও জানি না। উপরের যে অংশটা দেখতেছি এই অংশটা মূলত আগের ভার্সনগুলোতে পাবেন না, CS6 থেকেই মনে হয় এটা ইন্ট্রোডিউস করা হয়েছে। এটা মূলত যে লেয়ার তো এখানে হাজার হাজার লেয়ারও হইতে পারে, আমি এইখানে ক্যাটাগরিতে ভাগ করতে পারি যে ইমেজ রিলেটেড যেখানে যে লেয়ারগুলো আছে শুধুমাত্র এগুলোকে শো করতে চাই, তাহলে আমি এখান থেকে ইমেজ সিলেক্ট করে দিতে পারি, যে সমস্ত ইমেজের লেয়ার থাকবে সেইগুলো শুধুমাত্র এখানে দেখা যাবে। যদি আমি এখানে আসি তাহলে অ্যাডজাস্টমেন্ট লেয়ার যেগুলো পাবে শুধুমাত্র সেইগুলো দেখাবে। যদি টিতে প্রেস করি তাহলে টাইপ রিলেটেড যে লেয়ারগুলো আছে শুধুমাত্র এটাকে দেখাবে। যদি শেপে ক্লিক করি তাহলে শেপ রিলেটেড লেয়ারগুলো দেখাবে। এরকম ভাবে মানে আমরা যেটা থাকি যে সব অপশনগুলো থাকে যা আছে সমস্তটা দেখানোর জন্য। এই অংশটাতে লেয়ার অপশন আমরা দেখতেছি না এখন, এই অংশটা কাজকে কভার করব অপাসিটি এবং ফিল। অপাসিটি এবং ফিল, নতুন আরেকটা ডকুমেন্ট নিলাম। এটাকে আরেকটা কপি করলাম। ইফেক্ট থেকে বললাম স্ট্রোক। আচ্ছা, এটাকেও বাদ দিয়ে দিই। এই সেম জিনিসটাকে আমি আরেকটা কপি করলাম, লেফট রাইট। আচ্ছা, দুইটা লেয়ারের ভিতরে ইফেক্ট আছে না? দুইটা লেয়ারে ইফেক্ট আছে। এই ইফেক্ট থাকা অবস্থায় আমি যদি চাই একটা লেয়ারকে রেস্টারাইজ করতে, মানে রেস্টারাইজ করলে এর ভিতর যে ইফেক্ট যা কিছু আছে সবগুলোকে সে কি করবে, এমবেড করে ফেলবে তার সাথে। তখন আর এই জিনিসগুলোকে আমি আলাদাভাবে কন্ট্রোল করতে পারবো না, ইফেক্টস হিসেবেই থাকবে না, এগুলো এমবেড হয়ে যাবে সেই অবজেক্টের সাথে, মানে নরমাল লেয়ারের মতো হয়ে যাবে। তো আমি কি করলাম, রেস্টারাইজ করলাম এটাকে।
দেখেন ইফেক্টস আর নাই। তাহলে এটা একটা নরমাল লেয়ার। এখন এটা আরেকটা যেটাতে ইফেক্টস ইউজ করা আছে। আমি এইটাতে আসলাম, আসার পর বললাম যে অপাসিটি 50%, অপাসিটি 50%। এটার ভিতরে আসলাম, বললাম অপাসিটি ফিল 50%, অপাসিটি না ফিল 50%। দুইটার মধ্যে ডিফারেন্স কি হলো? তার মানে কি, যখন আমি কোনোটা ফিল কমাইতেছি তখন শুধুমাত্র মাঝখানে ফিল্ড কালার যেটা থাকবে এটা চেঞ্জ হয়। যখন কোনোটার অপাসিটি কমানো হয়, এটাকেও বাদ দেয়, সেম অবজেক্ট দিয়ে দেখে, তাহলে আমার কোনো সমস্যা নেই। সেম নিয়ে আসলাম, এটাকে বললাম 100%, অপাসিটি বললাম 50%। সেম অবজেক্ট না দুইটা? যখন 50% বললাম অপাসিটি, তখন তার ইফেক্ট হোক বা সলিড কালার হোক, মানে ফিল কালার যা অ্যাট্রিবিউটস তার ভিতরে আছে সবই আমার কমতেছে। আর যখন বলতেছি শুধুমাত্র ফিল কালারটাকে কমানোর কথা, তখন তার ইফেক্ট গুলা কোনো কমতেছে না, শুধুমাত্র ফিল কালারটাই কমতেছে। কথাটাই বুঝতে পারলাম? কখন দরকার হবে এটা, কখন ইউজ করতে পারি? ক্লিপিং মাস্ক করছে রাউন্ড সার্কেলের উপর, তাই না? রাউন্ড সার্কেলের উপর করছি না আমরা? রাউন্ড সার্কেলের উপর এইখানে আমি ক্লিপিং মাস্ক করব কোন একটা ছবিকে, কিন্তু ছবিটাকে আমি 100% মানে ক্লিয়ার চাইতেছি না, কিন্তু তার বর্ডারটাকে আমি 100% ক্লিয়ার চাই। ছবির বর্ডারটাকে আমি 100% অপাসিটিতে চাইতেছি, কিন্তু যে ছবিটা থাকবে সেই ছবিটাকে আমি 100% চাইতেছি না, আমি চাইতেছি 50% থাকবে। আমার মন চাইছে এরকম। এই কাজটা যদি আমি করতে যাই তাহলে এই ইফেক্টটা আমার কাজে লাগবে না। যখন এইখানে আমার ফিল্ডটা 50% হয়ে গেল, কোনো ছবিকে যদি এর সাথে আমি ক্লিপিং মাস্ক করি, তাহলে এর অপাসিটিটা ওইটার উপর ইফেক্ট ফেলবে, 50% হয়ে যাবে। আর এর স্ট্রোক কি পাইতেছি আমি? 100% পাইতেছি, তাহলে আমার বর্ডারটা 100% থাকবে। বুঝতে পারলাম? এটা একটা মানে ইনস্ট্যান্ট আসছে মাথায়, এছাড়াও অনেক কাজ আছে, মানে এটার ব্যবহার হয় বলেই দেখা। আমি তো সবকিছু দেখাইতেছি না, কিন্তু এটার ব্যবহার হয়। ইনস্ট্যান্ট এটা একটা এক্সাম্পল মনে হয়েছে, কিন্তু বিভিন্ন কাজে ব্যবহার হয়, কাজ হইতেছে এটা। দেখানো যাবে। শুধুমাত্র এটা 100% অপাসিটিতেও বর্ডার দেওয়ার জন্য আমার ব্যবহার করা লাগতে পারে। যে অপাসিটি 100%ই আছে, সেই ক্ষেত্রেও প্রয়োজন হবে যদি আমি স্ট্রোকটাকে নিয়ে আসতে চাই। নেটের অনেক স্পিড, এটাকে কপি করি। ক্রিয়েট ক্লিপিং মাস্ক। ছবিটা হালকা হয়ে আছে, বর্ডারটা 100%।
তাহলে ছোটখাটো বেশ কয়েকটা জিনিস আজকে আমরা দেখলাম। এর সাথে আমরা আজকে যেটা করব যে একটা বিজনেস কার্ড বা একটা ফ্লায়ার আমরা করব এক্সিস্টিং কাজগুলো যেগুলো আমরা ইলাস্ট্রেটরে করছি এই কাজগুলোকে ফটোশপে করব। তাতে এখানে যে কিভাবে আসলে কাজগুলো করা যায়, প্রজেক্ট ওয়ার্ক করা যায়, এই জিনিসগুলো দেখা যাবে। এতদিন যাবত যা কিছু করছি সবই ছিল এরকম যে কিছু টুলসের সাথে জাস্ট পরিচিতি করানো বা ফটোশপ কিভাবে কাজ করে এটা বোঝানোর জন্য লেয়ার গুলাকে আমি কিভাবে ম্যানেজ করতে পারি। বলা ছিল যে আজকে থেকে আসল দিকে আমরা যাওয়া শুরু করলাম। হয়তো নেক্সট ক্লাস থেকে আমাদের মানে সবচেয়ে বড় প্রজেক্ট যেটা যে ইউআই ডিজাইন হয়তো বা সেই দিকে আমরা যাওয়া শুরু করব। যদি এটা করতে গিয়ে কোনো ইফেক্ট দেখানোর দরকার হয় তাহলে সেদিকে আমরা যাব। ফটোশপে যখন আমরা কাজ করব তখন ইলাস্ট্রেটরে যেমন আমরা সেফটি মার্জিন নেওয়ার জন্য খুব ইজিলি কি কাজ করতাম যে অফসেট পাথ নিয়ে নিতাম, হয়ে যেত। এখানে তো সহজে এই কাজটা করা যায় না, একটু ঝামেলা। এখানে কোনো অফসেট পাথ নাই, কিন্তু আমার সেফটি মার্জিনও লাগবে, রিডিং মার্কসও লাগবে। কিভাবে করবো তাহলে? সমস্যা না একটা? ধরলাম একটা লেটার সাইজ 8.5 ইঞ্চি 11 ইঞ্চি, এর ভিতরে আমার একটা সেফটি মার্জিন লাগবে 0.5 ইঞ্চি। আমি ইলাস্ট্রেটরে কি করতাম, 8.5 ইঞ্চি 11 ইঞ্চি একটা রেক্টেঙ্গেল নিতাম, বলতাম যে অফসেট পাথ -0.5 হয়ে যেত। এখানে আমি কাজটা করবো ভিতর থেকে, এটা আমার ইজি হবে। যদি 8.5 বাই 11 এখান থেকে হাফ ইঞ্চি করে ছাইড়া দেই তাহলে আমার উইডথ কতটুকু হবে? বাম পাশে 0.5 যাবে, ডান পাশে 0.5 যাবে, 1 ইঞ্চি চলে যাবে, থাকবে কত? 7.5 ইঞ্চি। 11 থেকে যদি 0.5 চলে যায়, উপরে 0.5 নিচে 0.5, 1 ইঞ্চি চলে গেল, তাহলে থাকবে 10, উপরে 0.5 নিচে 0.5, তাহলে আমি পাইতেছি 7.5 বাই 10। আমি এইখান থেকে কাজ শুরু করি। আরো টেকনিক আছে, আগে কঠিনটা দেখায় তারপরে এটা সহজ লাগবে। কঠিনটা হইতেছে যে আমি ইলাস্ট্রেটরে যেভাবে করছি সেম ভাবে করার ট্রাই করি। 8.5 ইঞ্চি বাই 11 ইঞ্চি এখানে আসলাম। রেজুলেশন কত দিব? কালার মোড CMYK, তাই না? আচ্ছা, নিলাম। এর হাফ ইঞ্চি ভিতরতে আমার কি করতে হবে? সেফটি মার্জিন নেওয়া লাগবে। দেখেন যেইখান থেকে আমার ডকুমেন্ট শুরু হয়েছে সেইখানে আছে আমার 00 পয়েন্ট। আমি এটাকে রাইট বাটন ক্লিক করে বললাম ইঞ্চি, তাহলে 0 এটা, 1 এটা, 0.5 এটা। আমি একটা গাইড নিলাম, নিয়ে এই পজিশনে সেট করলাম। এটা হচ্ছে স্টার্টিং পয়েন্ট, এটা 0, তাহলে এটা 0.5। আসলাম এইখানে 0.5 পাইলাম, লেফট এবং টপে আমার চলে আসছে। এখন এইখানে যখন আসতেছি এইখান থেকে এইভাবে করতে পারি না যে এটা হইতেছে আমার 0.5, এইখানে আসার পর হাফ ইঞ্চি দূরে আমি পাইতেছি, খুব ভালোভাবে মিলতেছে। যদি পেপার A4 হইতো 8.27, তখন আমি কিভাবে মিলাবো? এইখানে নয় বলা ছিল যে হাফ ইঞ্চি, 8.5 ইঞ্চি 11 ইঞ্চি, এখানে মার্কিং দেওয়া আছে, কিন্তু 27 এর তো মার্কিং নাই, তাহলে আন্দাজি করা লাগতো। দেখো এখন এইখান থেকে আমি চাইলে নিতে পারি, তাই না? আমার টেকনিক দেখানোর জন্য মানে এটা দেখা। এই কাজটা যেমন আমি এইখান থেকে করতে পারি, সিমিলারলি এইভাবে করতে পারি। দেন এই জিনিসটাকে ড্র্যাগ করলাম, ড্র্যাগ করে আমি এই পজিশনে সেট করলাম, তাহলে দেখেন 00 পজিশন এইখানে চলে আসছে। যদি 8.27 হইতো তাহলে এর কোনো বিকল্প ছিল না। 8.27টাকে আমি 0 বানাই ফেলতাম, তারপর এইখানে আসতাম যে এটা আমার এখন 0.5 না, এটা 0.5। তাহলে আমি এইভাবে করতে পারতেছি নাকি? করতে পারতেছি। যদি এই কাজটাকে এইভাবে করি ইঞ্চি, তখন ভাবছিলাম 7.5 ইঞ্চি হয়েছে, তাই না? এদিকে ছিল 10, এদিকে আসলাম বললাম 300, কালার মোড বলতেছি CMYK। ওকে, যে অংশটা নিচ্ছি এটুকু আমার সেফটি মার্জিনের ভিতরের অংশ, তাই না?
স্ন্যাপ অন করে আছে। আমি কি করলাম, এইখান থেকে টানলাম, এইখান থেকে টানলাম, এইখান থেকে টানলাম, এইখান থেকে টানলাম, সেফটি মার্জিনের অংশটা আমার চলে আসছে। আমি যাব ইমেজ থেকে ক্যানভাস সাইজ, অ্যাঙ্কর পয়েন্ট সেট করা আছে মাঝখানে। আমরা খেয়াল করি ইলাস্ট্রেটর ট্রান্সফর্মের ভিতর আমাদের রেফারেন্স পয়েন্ট ছিল, মাঝখানে থাকলে কি হতো, চারদিকে ছোট বড় করতে পারতাম। তো এইখানে যখন সেন্টার আছে আমি চারদিকে ছোট বড় করতে পারবো। আমি এখানে এসে বললাম যে 8.5, এদিকে বললাম 11, তাহলে কি চারপাশেই এই অংশটা বাড়বে। ওকে, সেফটি মার্জিন চলে আসছে। আমি এবার এইখানে আরেকটা মার্জ দিই, সরাই ফেললাম। তাহলে কি এই অংশটা পাইতেছি আমি কাগজের মাপ। আমার ব্লিড মার্জ দরকার, ব্লিডের জন্য আবার একটা মার্জ ছিল না, কি ছিল, 3 মিলিমিটার। ইমেজ ক্যানভাস সাইজ, এইখানে আসার পর আমি বলতেছি রিলেটিভ অন করে দিলাম, এবং এইখানে বলতেছি ইঞ্চি না, তুমি আসো মিলিমিটারে, বললাম 3। তাহলে এই যে অংশটা থাকতেছে, এই অংশটা আমার ব্লিড মার্জ। বুঝতে পারলাম? আমি চাইলে এখন ওইটার জন্য গাইড নিতে পারি, আবার না নিলেও সমস্যা নেই। একটু কমপ্লেক্স, তাই না? এই কাজটা আমরা এখানে খুব ইজিলি করতাম। হ্যাঁ, এই যে বাইরের যে অংশটা দেখতেছি এটা আমার গ্রিড। যেহেতু আমি মূল ডকুমেন্টস থেকে আসি তাহলে আমার জন্য ঝামেলা বেশি। আমি শুরু করব সেফটি মার্জিন থেকে, তারপর আস্তে আস্তে ইনক্রিজ করতে থাকবো ক্যানভাস সাইজ ইউজ করার মাধ্যমে। সেই ক্ষেত্রে আমার সুবিধা হবে সেট করা, কারণ প্রত্যেকটা পয়েন্টে অটোমেটিক স্ন্যাপও করবো, আমার গাইডগুলো টানতেও খুব বেশি প্রবলেম হবে না। এটাকে সেট করলাম এই অবস্থায়। তাহলে আমরা যে ফ্লায়ার গুলো করছি, ফ্লায়ার গুলো একটা দেখে আসি যে কোনটা করা যায়। ও তখন আমরা এদিকে পয়েন্ট টানি নাই, তাই না? এরকম একটা পজিশন আছে। আমরা যে প্যাটার্ন ড্র করছি এখানে যদি শেপ নিয়ে আসি তাহলে কিন্তু কাজ করবে না। প্যাটার্নে অবশ্যই আমাদের পিক্সেল থাকতে হবে, ফিল্ড পিক্সেল। একটা সিম্পল ডিজাইন করি, যেটা মানে আমাদের দেখা দরকার হইতেছে যে টুলস গুলো এখানে কাজ করে, কিভাবে কাজ করে এটা। আচ্ছা, এটা যেটা আছে যে একটা অংশের উপর ছবি এবং টেক্সট দুইটা জিনিস আছে, আর নিচের অংশের ভিতরেও সেম জিনিসটার উল্টা আছে। তো আমরা এখানে শুরু করি, একটা শেপ নিতেছি। কেন শেপ নিব? যখন আমি এইখান থেকে রেক্টেঙ্গেল ড্র করব, এই রেক্টেঙ্গেলটাকে আমি যদি ট্রান্সফর্ম করি, ছোট বড় করি, তাহলে ফাইটা যাবে। যদি আমি শেপ নেই তাহলে অ্যাঙ্কর পয়েন্ট ধরতে পারতেছি, আমি এটাকে রিসাইজ রিশেপ সবকিছু করতে পারবো, সমস্যা হবে না। এই কারণে আমি ইউজ করব এইখান থেকে একটা শেপ।
রেক্টেঙ্গেলটাকে ড্র করার জন্য আমি এইভাবেও চাইলে করতে পারি, আবার যদি চাই যে না আমি নির্দিষ্ট মেজারমেন্টে করতে চাই তাহলে জাস্ট একটা ক্লিক করব। একটা ক্লিক করলে আমার সাইজটা এখানে দিয়ে দিবে যে আমি কতটুকু চাই। এখন আমার এখানে আছে কতটুকু, 8.5 ইঞ্চি ছিল, তার সাথে আমরা 6 মিলিমিটার অ্যাড করছি, তাহলে টোটালটাকে আমার হয় মিলিমিটারে যাওয়া দরকার, না হয় ইঞ্চিতে যাওয়া দরকার। এট এ টাইম আমি দুইটাকে ইউজ করবো কিভাবে? হ্যাঁ, দুইটাকে ইউজ করা যায়। আমি এইভাবে বললাম যে 8.5 ইঞ্চ প্লাস 6 মিলিমিটার, মেবি কাজ করবে। ও কাজ করবে, আচ্ছা। সেট করলাম মিলিমিটারে অথবা ইঞ্চিতে, সমস্যা নাই, যে কোনোটাতেই করতে পারবো। আসলাম উইন্ডোতে, ইনফরমেশন বার, কন্ট্রোল এ। যখন কন্ট্রোল এ প্রেস করলাম তখন এই পয়েন্ট থেকে এই পয়েন্ট পর্যন্ত সম্পূর্ণটাই সিলেকশন আসছে এবং ইনফরমেশন বারে দেখাইতেছে যে উইথ 8.617, এত ইঞ্চি। যদি মিলিমিটার করতাম তাহলে মিলিমিটার মেজারমেন্ট এখানে দেখাইতো। অথবা যে ব্রিডের অংশটাকে আমরা নিছি এটাকে কাজ করার পরেও নিতে পারতাম, আগে নেওয়াটাও ম্যান্ডেটরি ছিল না। যাই হোক, যেহেতু আমরা মেজারমেন্ট পাইছি, এখান থেকে ক্লিক করলাম, বলতেছি 8.617, হাইটটাকে আমি নিজের ইচ্ছা মতো নিতে পারি, বললাম 4 ইঞ্চ, চলে আসছে। এখন এটাকে আমি নিব এই পজিশনে, তাই না? এই কর্নার পয়েন্টে নিব না। যদি উপরে এখানে সেট করতে যাই, কিভাবে সেট করতে পারি? সেট করতে পারি দুই ভাবে, যে আমি ম্যানুয়ালিও নিতে পারি, আবার অ্যালাইন ইউজ করার মাধ্যমেও নিতে পারি। কন্ট্রোল এ চাপলাম, তাহলে সিলেকশন আছে সম্পূর্ণ, সাথে এই লেয়ারটা আছে। আসার পর এই যে সিলেকশন টুল, যদি সিলেকশন টুল থাকে তাহলে দেখেন আমার অ্যালাইন থাকে, অন্যান্য টুলসের ভিতরে অ্যালাইন নাই। যখন সিলেকশন টুল আছে তখন অ্যালাইন পাইতেছে। আমি কি করলাম, টপের দিকে অ্যালাইন করলাম, আবার লেফটের দিকে অ্যালাইন করলাম, সেম পজিশন চলে গেছে। আসছে না? এই অংশটাতে অলমোস্ট 50%, এই জায়গাতে আমাদের ছবিটা আছে, ছবিটা আছে 50% এরিয়ার ভিতরে। এই লেয়ারটার আমি আরেকটা কপি করলাম, কন্ট্রোল জে, রেক্টেঙ্গেল, কন্ট্রোল এ, কন্ট্রোল টি, তাহলে কি আমি সেন্টার পয়েন্ট পাইতেছি না? আমি একটা গাইড নিয়ে নিই সেন্টারের জন্য, বাদ। পরে যেটা নিছি এটাকে নিয়ে আসলাম এই পজিশনে, মানে ইমেজটা যে আমি সেট করব, ইমেজটাকে সেট করব এটার সাথে ক্লিপিং মাস্ক করব, তাতে ইমেজটা বড় ছোট যাই হোক এর বাইরে যাবে না, অ্যালাইনমেন্টটা ঠিক থাকবে না। তাহলে পুরোটাতে আছে, ও পুরোটাতে থাকলে তো আরো ভালো কথা, তাহলে আমার ওইটা না হলে চলে। আমি সম্পূর্ণ যেটা নিছি এটার সাথে ইমেজটাকে ক্লিপিং মাস্ক করব, ডান পাশে যেটা আছে এটাকে মানে ডান পাশে ছোট না করে বাম পাশে ছোট করব, অপাসিটি কমাই দিব। রেক্টেঙ্গেল কিন্তু দুইটাই লাগবে, এইখানে কোনো ইয়া নাই, রেক্টেঙ্গেল দুইটাই ইউজ করতে হবে। কপি ইমেজ, কন্ট্রোল ভি, পেস্ট, রাইট বাটন ক্লিক, ক্রিয়েট ক্লিপিং মাস্ক, কন্ট্রোল টি, ট্রান্সফর্ম, উপরের দিকে নিয়ে আসি, বাড়াই দিলাম, দেখাইতেছে না কারণ কি এটা আমার হাইড করা। বুঝতে পারলাম কি করছি?
কি কাজ করা হয়েছে ধরতে পারছি? প্রথমে আমার রেক্টেঙ্গেলটা ছিল, রেক্টেঙ্গেলটার উপরে আমি ইমেজটাকে নিয়ে আসছি, আনার পর এটাকে ক্লিপিং মাস্ক করা হয়েছে। যতটুকু অংশের ভিতরে অবজেক্ট আছে ততটুকু অংশে আমি ইমেজটাকে দেখতে পাচ্ছি, বাকি অংশটা দেখতে পাচ্ছি না। এই কাজ। যদি সেম জিনিসটাকে আমরা অনুকরণ করি তাহলে আমার ইমেজটাকে রোটেট করা লাগবে, রিফ্লেক্ট করা লাগবে। কারণ আমার বাম পাশে আছে সলিড কালার ছবি, যদি বাম পাশে ইউজ করি তাহলে এটা ঢাকা পড়ে যাবে, তাহলে এটাকে আমার রিফ্লেক্ট করা লাগবে। অথবা ওরা যেটা করছে এটার টোটাল বিপরীত আমরা করতে পারি না। আমি রেডটাকে এই পাশে নিয়ে গেলাম, এই পাশে রেডটাকে এই পাশে নিয়ে আসবো, করা যাবে না? করা যাবে, যেভাবে খুশি সেইভাবে আমরা করতে পারি। কন্ট্রোল টি, ফ্লিপ হরিজন্টাল, চলে আসলো ডান পাশে, এবং আগেরটার চেয়ে এইভাবে ইমেজটা ভালো হয়েছে। দেখেন এখন সে কলমটা নিয়ে যেভাবে আছে ডান হাত ইউজ করতেছে, তার মানে ছবিটা অ্যাকচুয়ালি এরকম হওয়া উচিত ছিল। হইতে পারে এরকমই অরিজিনাল ছিল, এটা অস্বাভাবিক কিচ্ছু না। এই যে ইমেজটা আছে, এখন এই ইমেজটাকে আমার কি করতে হবে? লেফটে নেওয়া লাগবে, তাই না? কিভাবে লেফটে নিব? কন্ট্রোল এ, সাথে এটাকে ধরলাম, ধরার পর যদি লেফট অ্যালাইনমেন্ট দেই তাহলে লেফটে যাবে না? যাবে। অথবা আমি কন্ট্রোল এ যখন চাপতেছি তখন আসলে কি করতেছে? সম্পূর্ণ ডকুমেন্টসের সাপেক্ষে সে চিন্তা করতেছে। আমি কিন্তু এইভাবেও তাকে চিন্তা করাইতে পারতাম যে এই লেয়ারটা এবং এই লেয়ারটা, এই দুইটাকে ধরলাম, বললাম যে লেফট অ্যালাইনমেন্ট। কথায় কি না? কথায় কি? এই অংশটার কি থাকবে? অপাসিটি কমানো আছে, বললাম 65%, আরো বেশি আছে মনে হয় 75%, প্রয়োজন অনুযায়ী দিয়ে দিব। এই ইমেজটাকে আমি আরেকটু ক্লিয়ার ভাবে চাই, এর ব্রাইটনেস, কন্ট্রাস্ট এগুলাকে আমি বাড়াইতে কমাইতে চাই। আমরা দেখছি যে অ্যাডজাস্টমেন্ট লেয়ার যদি ইউজ করা হয় তাহলে আমাদের বেনিফিট বেশি, তাই না? সো এটা বাড়ানোর ক্ষেত্রে অবশ্যই আমি কি করব? অ্যাডজাস্টমেন্ট লেয়ারকেই ব্যবহার করব। ইমেজটাতে আসলাম, দেন অ্যাডজাস্টমেন্ট লেয়ার, এইখান থেকে ব্রাইটনেস, কন্ট্রাস্ট এটাকে বাড়াই, রাইট বাটন ক্লিক, ক্রিয়েট ক্লিপিং মাস্ক, ইমেজ অ্যাডজাস্টমেন্ট, ফটো ফিল্টার, এইখানে যেহেতু রেড আছে একটু রেডিশ করতে পারি, রাইট বাটন ক্লিক, ক্রিয়েট ক্লিপিং মাস্ক, ইমেজ অ্যাডজাস্টমেন্ট, গ্রেডিয়েন্ট, এইখান থেকে ইউজ করলাম এটাকে। গ্রেডিয়েন্ট কি আমরা জানি তো নাকি? আমরা ব্যবহার করছি গ্রেডিয়েন্ট অলরেডি। ওকে, রাইট বাটন ক্লিক, ক্রিয়েট ক্লিপিং মাস্ক, ইমেজ থেকে করলাম ওভারলে, ওভারলের ব্যাপারটা তো জানি না, তাই না? আচ্ছা, না জানলাম, সমস্যা নেই, না জানি এই করলাম। এখন এর উপর আমরা লিখতে পারি, লিখতে তো সমস্যা নাই নাকি? টাইপ টুল নিব আর এখানে লিখব, লিখলাম, চলবে না? আমরা লিখতে পারবো এখানে, সমস্যা নেই। এখানে একটা ব্যাপার আছে, দেখেন এই জিনিসটার মিল পাওয়া যাইতেছে না। ফন্টের সাইজ থেকে দেখাইছে 200 পিক্সেল, এটা কিন্তু পয়েন্ট না। আমরা নরমালি এই জিনিসগুলোকে পয়েন্ট আকারে দেখতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি, মানে একটা অনুমান পাওয়া যায় যে হ্যাঁ এটা 12 পয়েন্ট, এটা 14 পয়েন্ট, এটা 16 পয়েন্ট, এদের সাইজ কতটুকু সে হিসেবে বলা যায়। কিন্তু যখন পিক্সেলে থাকে আপনি কিন্তু অনুমান করতে পারবেন না, কারণ পিক্সেলটা ডিপেন্ড করতেছে ডকুমেন্টের রেজুলেশনের উপরে। রেজুলেশন যদি ডকুমেন্টের বেশি হয় তাহলে তার আচরণ একরকম, রেজুলেশন কম হলে আরেক রকম। তার মানে আপনার জন্য এটা খুবই কমপ্লেক্স হয়ে যাবে যে আসলে 200 পিক্সেলের মানে কি।
বা এটার সাইজ কতটুকু। হ্যাঁ, ক্যালকুলেট করে বের করা যাবে, যেহেতু ডকুমেন্ট রেজুলেশন কথা বলা আছে 300 বের করা যাবে, বাট এটা টাফ। তো এটাকে আমরা কন্ট্রোল করতে পারি প্রেফারেন্সেস থেকে। ইউনিটস এন্ড রুলস এইখানে মেবি আছে, টাইপ পয়েন্টস 48 পয়েন্ট। তাহলে এখন আমাদের জন্য বোঝা সহজ যে আসলে এটা কতটুকু হইতেছে। ডান পাশে আমাদের কি ছিল, এখানে আরেকটা পার্ট আছে। ইলাস্ট্রেটরের ভিতরে আমাদের একটা টুল ছিল স্প্লিট ইনটু গ্রিড, এইখান তো নাই। তাহলে কিন্তু ক্যালকুলেশনটা আমার জন্য এখানে টাফ। আমার হিসাব করতে হবে যে জায়গা কতটুকু আছে, এবার 3 থেকে ভাগ করে সেম মেজারমেন্টে ডিভাইড করতে হবে। আমি প্রথমে নিছি কত, এখানে 5 ইঞ্চি নিছিলাম না, দেখি একটু কতটুকু নিছি, 4 ইঞ্চি নিছি না। 4 ইঞ্চি যদি নেই, আমার এখানে টোটালটা ছিল কতটুকু, 8.5 ইঞ্চি, 11 ইঞ্চি, 11 ইঞ্চি ছিল, 11 থেকে 4 ইঞ্চি চলে গেছে, তাহলে আছে কত, 7 ইঞ্চি। নিচের দিকে 1 ইঞ্চির মতো জায়গা আছে তাদের বর্ডারের জন্য, 1 বা 1.25 এরকম ধরলাম 1 ইঞ্চি আছে। আমরা তো অ্যাকচুয়াল যদি করতে চাই তাহলে মেজারমেন্ট ডুপ্লিকেট করতে হবে, সহজ করার জন্য 1 ইঞ্চি ধরলাম। তাহলে আমার থাকতেছে 6 ইঞ্চি। 6 ইঞ্চিকে যদি 3 ভাগ করি তাহলে কত হবে, 2 ইঞ্চি। তাহলে আমি এখানে 2 ইঞ্চি করে এরকম ভাবে রেক্ট্যাঙ্গেল ড্র করব। এখানে আমার এটার সাইজ কতটুকু ছিল, অর্ধেক ছিল, 8.5 অর্ধেক ছিল। তাহলে এটাকে কি আমি কাজে লাগাইতে পারি না, এটাকেই কাজে লাগাইতে পারি যদি চাই। আবার মন যদি চাই তাহলে আমি নতুন আরেকটা তৈরি করতে পারি, যেহেতু কাজ মাত্র শুরু করছি নতুন করে করি। এখানে কিন্তু একটু ঝামেলা আছে, একদম 8.5 অর্ধেক করলে মানে 4.25 করলে মিলবে না। 4.25 প্লাস ওই 3 মিলিমিটার, 3 মিলিমিটার হাতে টানবো, 4.25 আর এদিকে বললাম 4.25 ইঞ্চ আর এদিকে হইতেছে আমার 2 ইঞ্চ, নিলাম এটাকে। আমাদের গাইড নেওয়া আছে অলরেডি সেন্টার। গাইডকে সরাইতেছি কিভাবে আপনারা জানেন, বলছিলাম কি কখনো, কন্ট্রোল প্লাস সেমিকোলন চাপলে চলে যাবে, কন্ট্রোল প্লাস সেমিকোলন চাপলে আবার ব্যাক করবে। নিয়ে আসলাম এটাকে এইখানে, এই যে পজিশনটা আছে আমি সেন্টারে সেট করছি এখন, এইখানে 18 মিলিমিটার, এটাকে আমি এইভাবে বাড়ায় দিতে পারি। চাইলে একদম ডকুমেন্টের এই মাথা পর্যন্ত দিতে পারি, চাইলে বাড়তিও যদি নেই কোনো সমস্যা নেই। এই কারণে সমস্যা নাই যে এই ডকুমেন্টটাই তৈরি হয়েছে ক্লিপিং মাস্ক আকারে, মানে আমার এই ডকুমেন্টের বাইরে যা কিছু আছে কোনোটাই শো করবে না। তাহলে বাড়তি রাখলে সমস্যা আছে, সমস্যা নাই। তারপর আমরা আসলে চাই যে অ্যাকচুয়াল মেজারমেন্টই হোক, মেজারমেন্ট দিয়েই করি, যাতে এটাকে যদি কোনো ক্যানভাস সাইজকেও পরিবর্তন করি তারপরেও যাতে প্রবলেম না থাকে। তৈরি করলাম, এই সেম জিনিসটাকে আমি আবার কপি করব। এটার কালারটাকে একটু চেঞ্জ করি, এটাকে আমি আরেকটা কপি করলাম, এটার কালারটাকে আরেকটু চেঞ্জ করি। এখন দেখেন এইখানে কি ছিল, এই অংশ থেকে এই অংশ পর্যন্ত হেডার ছিল না, টপ পার্ট বলতে পারি বা হেডার বলতে পারি, যা কিছু বলি, এটা নাম দিয়ে দিলাম হেডার। আমার বুঝতে বা লেয়ার গুলোকে খুঁজে পাওয়াটা সহজ হবে। এর সাথে লিখলাম যে এটাও তো এইখানকারই অংশ, ভিতরে ঢুকাই দিলাম। এই অংশটুক ছিল কি, এই ইমেজটাকে রিলেটেড, এই অংশটাকে আমি আলাদা করে ফেলতে পারি, বলতে পারি যে পুরো ইমেজ। তাহলে কি এই অংশটুক থেকে আমি পাইতেছি যে ইমেজটা কোনখানে আছে। এইখানে যেটা আছে রেক্টেঙ্গেল 1 কপি, এটা না আসলে এটার একটা নেমিং থাকা লাগবে। ট্রান্সপারেন্ট বিজি, ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড। এইভাবে যখন আমি একটা ইয়েকে সাজাবো তখন এটা আমার জন্য যেমন সুবিধা, পরবর্তী সময়ে কাজ করার জন্য
সিমিলারলি অন্য আরেকজনও যদি কাজ করে তার জন্য সুবিধাজনক। বিশেষ করে যদি আমরা গ্রাফিক রিভার বা আদার্স কোনো মার্কেট প্লেসের জন্য কাজ করি বা কোনো একটা ক্লায়েন্টের জন্য কাজ করি, পরবর্তীতে সে যদি এটা ইউজ করতে চায় তাহলে এটা ম্যান্ডেটরি। গ্রাফিক রিভারে আমি যদি এইভাবে সেকশন ওয়াইজ ভাগ না করি, লেভেলিং না করি, তাহলে আমার ফাইলটা অ্যাকসেপ্টই করবে না। বুঝতে পারলাম? তাহলে এই অংশটা আমার তৈরি হয়ে গেল, এই অংশটা। এখন এইখানে আইকন কিভাবে নিয়ে আসবো, লিখবো কিভাবে, লিখতে তো আমরা পারি, আইকন কিভাবে নিয়ে আসবো এটা আমরা দেখি নাকি। আইকন নিয়ে আসার জন্য ফ্ল্যাট আইকন আমরা ইউজ করতে পারি অথবা ফন্ট অসাম এটাকেও ব্যবহার করতে পারি। ফ্ল্যাট আইকন কি আমরা দেখছিলাম? ফ্ল্যাট আইকন আমরা দেখছি। আচ্ছা, কিভাবে তারপর ফটোশপের জন্য নিব ফ্ল্যাট আইকন। আগে যখন ফ্ল্যাট আইকন নিতাম তখন ফাইল হিসেবে নিতাম, ইলাস্ট্রেটর ফাইলকে নিতাম না, ইপিএস ফাইল ডাউনলোড করতাম। এবার আমরা যেটা করব, যদি ফিল কালার নেই তাহলে সবগুলো আইকন নেব ফিল কালার, যদি স্ট্রোক কালারের নেই তাহলে সবগুলো আইকন স্ট্রোক কালারের নেব। ডিফাইন করব আমি যে আমি কোনটা নিতে চাই। আসলাম এখানে, পিএনজি, এসভিজি, ইপিএস, পিএসডি। পিএনজিও নিতে পারি, পিএসডিও নিতে পারি, তবে আমি প্রেফার করব পিএসডি নেওয়ার জন্য। কারণ এটাকে নিয়ে আসার পর যদি আপনার ট্রান্সফার করার দরকার হয় তাহলে পিএনজিতে ইফেক্ট করবে, পিএসডি ফাইলে কোনো ইফেক্ট করবে না, কারণ এটা শেপের মাধ্যমে তৈরি করা থাকে। যে কারণে আমরা নিব পিএসডিটাকে। ফ্রি ডাউনলোড, এই শেপটাকে আমি কপি করব কি আমার অন্য আরেকটা ডকুমেন্টে, এইখান থেকে ওইখানে নিব কিভাবে। রাইট বাটন ক্লিক করলাম, বললাম ডুপ্লিকেট লেয়ার। এইখানে দেখেন ডেস্টিনেশন বলা আছে। আমরা কি আনটাইটেলড 1 না 2 তে কাজ করতেছিলাম? 2 তে কাজ করতেছিলাম, তাহলে আনটাইটেলড 2 টাকে সিলেক্ট করে দিলাম এখানে, দেন ওকে, এটাকে ক্লোজ করে দিলাম। আনটাইটেলড 2 চলে আসছে। কন্ট্রোল টি নিয়ে আসলাম, যেখানে বসাইতে চাই, সাইজ ছোট করতে চাই, ছোট করলাম। কালার চেঞ্জ করব, চেঞ্জ করে দিলাম। অপাসিটি 10%, 100% করে দিলাম। এই অবজেক্টটাকে কি করব, এর সেন্টারে বসাবো, তাই না? এটা ছিল এই লেয়ারটা, টপ লেয়ারটা। লেভেলিং থাকলে আমার জন্য সুবিধা। এটাকে ধরলাম এবং শেপটাকে ধরলাম, দুইটাকে ধরে আছে কি মুভ টুল, সেন্টার, সেন্টার চলে আসবে। এর পাশে যদি লিখতে চাই, লিখতে পারবো না এখানে আমরা। আচ্ছা, সেম ভাবে বাক পোর্শন গুলোকে আমরা করতে পারি। এখন হইতেছে নিচের পোর্শনটা। লেফট সাইডে কি আছে, টেক্সট আছে। আচ্ছা, এই ইমেজটাকে কিভাবে ইউজ করতে হবে এটা শুধু দেখানো দরকার মনে হয়। একটু আগে যে ছবিটা করছিলাম,
50% অপাসিটিতে সেম ভাবে করা যাবে না? মানে আমি একটা স্ট্রোক ইউজ করব, তার সাথে ইমেজটাকে মাস্কিং করব একটা সার্কেলের, আসবে না? নিউ লেয়ার নিলাম, এই একটা আমার সার্কেল, এর সাথে আমি ইমেজ নিয়ে আসবো। যে লেয়ারটা সিলেক্ট থাকে, পেস্ট করলে কোনো কিছু ঠিক তার উপরে পেস্ট হয়, মানে ওই লেয়ারের উপরে। যেমন আমি এখানে দিলাম এ রেক্টেঙ্গেল, এবার পেস্ট করলাম, দেখেন ঠিক তার উপরে তৈরি হয়েছে। তাহলে আমার দরকার ছিল কি, এটা আমি আগে থেকে এটাকে সিলেক্ট করে রাখলাম, এবার পেস্ট করলে ডিরেক্ট তার উপরে। রাইট বাটন ক্লিক, ক্রিয়েট ক্লিপিং মাস্ক, কন্ট্রোল কি, জায়গা মতো নিয়ে যায়, শুধু হয়ে গেল। চারপাশে স্ট্রোক লাগবে, তাই না? ইলিপসে আসলাম, আসার পর ইফেক্টস, স্ট্রোক, কি কালার স্ট্রোক দিতে চাই, যে কালার দিতে চাই সিলেক্ট করি, তারপরে এখান থেকে বলি যে কত পিক্সেলের লাগবে, যতটুক চাই ততটুক দিয়ে দিব। কালার করলাম হোয়াইট, সাথে ইউজ করলাম ড্রপ শ্যাডো। ডিস্টেন্স কম, সাইজ খুবই কম, করা যাবে না? এই দুইটা মিলে একটা সেট, একটা গ্রুপ করলাম, এই গ্রুপটাকে ড্র্যাগ করলাম নিউর উপর, আরেকটা গ্রুপ তৈরি হলো, এটাকে রাইট বাটন ক্লিক করলাম, ডুপ্লিকেট গ্রুপ। মানে গ্রুপ করার বা ডুপ্লিকেট করার অর্থ একটা ওয়ে ছিল, যেটা আমরা লেয়ারের উপর করতে পারি সেটা আমরা গ্রুপের উপরও করতে পারি। এবার একটাকে নিয়ে আসি ডান পাশে, একটাকে নিয়ে যাই বাম পাশে, নিচে যেটা আছে এটাকে করি সবার উপরে। মাঝখানে ইমেজগুলোকে চেঞ্জ করা লাগবে, তাই না? ইমেজগুলোকে নতুন করে শুধু রিপ্লেস করব, কাজ শেষ। এই তিনটার ভিতরে মাঝখানে যদি সমান সমান গ্যাপ নিতে চাই, ধরলাম সবগুলোকে ডিস্ট্রিবিউট ভার্টিক্যাল স্পেস, সেন্টারে চলে আসছে, কাজ শেষ। গ্রুপ 2 এর ছবি চেঞ্জ করব, ধরলাম শেপটাকে, এইখান থেকে যে কোনো একটা ইমেজ নিলাম, কপি ইমেজ, পেস্ট। দেখেন পেস্ট হয়েছে এবং অলরেডি সে ক্লিপড, জাস্ট এর লেয়ার প্লেসমেন্টটাকে চেঞ্জ করতে হবে, কন্ট্রোল কি, পেস্ট হয়েছে এই জায়গাতে নিয়ে যাই। শেপটাকে ধরলাম, কন্ট্রোল বি, পেস্ট, একটা লেয়ার উপরে উঠে দিলাম, পজিশনটাকে চেঞ্জ করে দিলাম। স্বল্প সময়ের ভিতরে ছবি সিলেক্ট করা হলেও সিলেকশনটা ভালো হয়েছে, দেখেন। মানে আমি এই কারণে বলতেছি, এটা আমি আন্দাজে নিছি, তারপর আমি শেয়ার করতাম এটা আপনাদের সাথে। যে সেন্টার আছে তার মুভমেন্ট সেন্টারে সে সোজা, যে ডান পাশে আছে সে কিন্তু এর দিকেই সাপোর্ট দিতেছে, যেই পাশ আছে তার অ্যাঙ্গেলটা আবার তার বিপরীত দিকে। মানে তিনজন যদি থাকে তাহলে এইভাবে সাপোর্টটা। আমি এই ইমেজটাকে যদি রিফ্লেক্ট করি তাহলে তার দৃষ্টিটা থাকবে বাইরের দিকে। মানে আপনি আমার সাথে কথা বলতেছেন, আমি উল্টা দিকে যদি ফেস ঘুরে রাখি, তার মানে কি আমি আপনাকে অ্যাভয়েড করতেছি, এই টাইপের না। আমি এখানে যে ইমেজ ইউজ করলাম, আমি এখানে কোন একটা প্রোডাক্টের গুণগান গাইতেছি, আমি মুখ ফিরাই নিছি, তাহলে আমি সত্যি বলতেছি? ব্যাপারটা কিন্তু তাই। মানে এগুলো হইতেছে মানে চিন্তার ব্যাপার, আপনি যখন ইয়ে করবেন তখন এগুলোকে মাথায় রাখতে হবে। আর কোনো কিছু এখানে কমপ্লেক্স নাই, আমার মনে হয় যে আমাদের যে নলেজ আছে এখান থেকে এটাকে কমপ্লিট করা সম্ভব। আপনাদের হোম টাস্ক এই ফ্লায়ারটাই।
আর যদি বেশি কিছু দেওয়ার মন চায় আমার, আমি দিয়ে দিব আর কি, মিনিমাম এটা। আর অবশ্যই চাই যে আগের যে কাজগুলো হয়েছে এগুলো সহ নেক্সট ডেতে দেন আপনারা। ফ্লায়ার একটাই থাকুক, কিন্তু আগের কাজগুলো সহ দেন। পার্টি বানাইছিলেন, তারপরে আরো 2টা কাজ হয়েছে, এই কাজগুলো আসে না এখন পর্যন্ত। আপনি একটা দিচ্ছেন না, আচ্ছা, যদি দিয়ে থাকেন তাহলে অন্য আরেকটা করবেন। ঠিক আছে, আজকে এ পর্যন্ত। হ্যাঁ, যে কোনো ছবি, কোনো সমস্যা নেই।